আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, কিন্তু সে একজন নপুংসক। তাই বিরক্ত হয়ে আমি একটা বাচ্চা ছেলের সাথে শারীরিক সম্পর্ক শুরু করি। আমার স্বামী অফিসে যাওয়ার সাথে সাথে আমি তাকে বাড়িতে রাখতাম। একদিন আমার স্বামী যখন জানতে পারল আমি প্রেগন্যান্ট, তখন আমার পা ধরে বসে গেল। কেননা ও জানতো ও কখনো, এটা বলা হয় যে মেয়েরা যখন নিজেই নিজের দরজা খুলে বসে, তখন যে জিনিস ভিতরে আসে সেটা শুধু সমস্যা আর সমস্যাই নিয়ে আসে। আর সেটা যদি কোনো বিবাহিত মহিলার ক্ষেত্রে হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি আমার বরকে দেখে খুবই খুশি মনে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের 3 বছর পরে আমাদের সম্পর্কে কোথাও কোনো খুশিই ছিল না। আমরা প্রতিদিন রাতে একে অপরের থেকে মুখ ফিরিয়ে এমনভাবে শুয়ে থাকতাম যেন আমরা একে অপরকে চিনিই না। আমি আমার স্বামীর কথা জানতাম না, কিন্তু আমি তাকে এক নজর দেখার জন্য ছটফট করতে থাকতাম যে ও একবার অন্তত আমার দিকে দেখুক। কেননা আমরা আগে দুজনে একে অপরের সাথে এত ভালো সময় কাটিয়েছি যে এখন আমার কাছে এসব স্বপ্ন মনে হতো। আগে আমরা দুজন একে অপরের সাথে এত বেশি খুশি ছিলাম যে লোকজন আমাদের দেখে জিজ্ঞেস করতো, তোমরা দুজন একে অপরের উপর কী এমন জাদু করেছো যে একে অপরকে ছাড়া থাকতেই পারো না। হয়তো সেই সময়েই আমাদের দুজনের উপরে কারো নজর লেগে গেছিল, আর সেটা এত খারাপ নজর ছিল যে আমাদেরকে সেই নজর চতুর্দিক থেকে ঘিরে ফেলে। সেই সমস্ত সময় যেটা আমরা আমাদের জীবনে পার করে এসেছি, যেটা আমি খুব ভালোভাবে অনুভব করেছিলাম, সেই সমস্ত সময় এখন আমার জন্য একটা স্বপ্নে পরিণত হয়ে গেছিল, যেটা হয়তো আর কখনোই ফিরে আসবে না। আমার ইচ্ছে হতো যে আমার স্বামী আমাকে ভালোবেসে দেখুক, আমার প্রশংসা করুক, বা এমন কিছু করুক যাতে আমার মুখে হাসি ফুটে ওঠে। ও আমার হাত ধরে বলুক যে আমি এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে, ও আমার প্রেমে পাগল, আর ও একমাত্র শান্তি শুধু তখনই পায় যখন আমার কথা শোনে। কিন্তু আমাদের সম্পর্কের অবস্থা এমন ছিল যে আমার স্বামী এইসব কথা বলা তো দূরের কথা, সব সময় আমাকে উল্টাপাল্টা কথা বলতে থাকতো। যদিও আমি একটা সুন্দরী মেয়ে, আমার নাম মিতা, আমার সবেমাত্র বয়স 22 বছর। আমি সারাদিন সংসারের কাজ করতে থাকতাম, ওর জন্য সুন্দর সুন্দর খাবার বানাতাম, কিন্তু ও তো কোনো কিছুতেই খুশি হতো না। এখনও অবধি আমাদের সন্তান হয়নি, যদিও ডাক্তারের মত অনুসারে আমরা দুজনেই ঠিক ছিলাম। আমার স্বামীর ব্যবসাও ভালোই চলছিল, আর আমরা আলাদা বাড়িতে থাকতাম। এমনিতে তো বাইরে থেকে দেখে সব কিছুই ঠিক মনে হতো, কিন্তু আসলে কিছুই ঠিক ছিল না। আর এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ তখন হয় যখন আপনি জানতেই পারেন না যে আপনার ভুল কোথায়। আপনি হয়তো ভাবতে থাকেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এরকম কিছুই হয় না, দিন দিন খারাপই হতে থাকে। আর যেদিন আপনি জানতে পারেন যে হ্যাঁ সত্যিই কিছু খারাপ হচ্ছে, সেই দিন ওই সম্পর্কের শেষ দিন হয়। লোকজন আমাদেরকে বোঝাতো, কিন্তু আমরা দুজন একে অপরের সাথে পশুর মতো লড়াই করতে থাকতাম। আমাদের লড়াইয়ের উদ্দেশ্য এটা হতো না যে আমাদের নিজেদের কথা বলতে পারি, বরং আমাদের লড়াইয়ের উদ্দেশ্য এইটাই হতো যে কোনো কথাটা একে অপরকে বেশি কষ্ট দেবে। আর আমরা দুজনেই এটাতে খুব ভালোভাবেই সফল হতাম, কেননা আমরা একে অপরকে খুব ভালোভাবেই জানতাম। তোমার মতো স্বার্থপর মেয়ে আমি আজ অবধি দেখিনি। কি করেছো তুমি আমার জন্য? যেদিন থেকে আমার জীবনে এসেছো সেদিন থেকে আমাকে শেষ করে দিয়েছো। আমার জীবনে কিছুই ঠিক নেই, তোমার জন্য আমার জীবনে একটিও খুশি নেই, এমনকি একটা বাচ্চাও তুমি দিতে পারোনি আমাকে। যদিও আমার স্বামী জানতো যে আমার মধ্যে কোনো সমস্যাই নেই। আজকে ও আমাকে খুব অসম্মান করলো, অনেক কথা শোনালো। আমরা 2-3 জন ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর সবাই এটা বলেছিল যে না, ও তো ওর মধ্যে কোনো সমস্যা আছে, আর না তো আমার মধ্যে। জানি না তবুও কেন বাচ্চা হচ্ছিল না, কিন্তু ও সমস্ত দোষ আমার উপরে চাপিয়ে দিল। ও তো বাড়ি থেকে চলে গেছিল, কিন্তু আমি সারা দিন কান্না করতে থাকলাম। এখন তো রাতে ঘুমও আমার চোখ থেকে হারিয়ে গেছে। এক নজর নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখলাম যে ও আমার পাশেই ঘুমোচ্ছে। কাউকে এত কষ্ট দিয়ে ও কিভাবে এত শান্তিতে ঘুমোতে পারে? আমি নিজের চোখের জল মুছলাম আর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি নিজেকে খুব ভালোভাবে দেখতে লাগলাম। আমার চোখে আজও উজ্জ্বলতা আর আবেগ ছিল। আমার কোমর পাতলা, আর আমার পেটও বড় হয়নি। গায়ের রঙও ফর্সা, আর চুলও ঘন কালো।
হাইটও ঠিকঠাকই ছিল। তারপরও কেন আমার স্বামী আমার থেকে দূরে দূরে থাকে? আমাদের সম্পর্কে কখনোই শুধু সৌন্দর্য ছিল না। যদি সৌন্দর্য থাকতো তাহলে আমিও কম সুন্দরী ছিলাম না। কিন্তু তারপরও আমার স্বামী আমার থেকে দূরে দূরে থাকতো। আর দূরে থাকার মানে এটা নয় যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকে সেটা ছিল না, বরং দূরে থাকার মানে এইটাই যে ও আমার দিকে দেখতেই না। ভুলেই গেছিলাম ও শেষবার কবে আমাকে ভালোভাবে দেখেছিল আর আমার প্রশংসা করেছিল। আমি আয়নায় নিজেকে দেখলাম। সেখানে এমন একটা স্বপ্ন দেখতে পেলাম যেটা পুরো করার শক্তি আমার স্বামীর মধ্যে ছিল না, কিন্তু আমার মধ্যে ছিল। আমি ঘুরে নিজের স্বামীর দিকে দেখলাম আর ওকে শেষ সুযোগ দেওয়ার কথা চিন্তা করে আমি ওর কাছে গেলাম আর ওকে আস্তে করে ঘুম থেকে উঠালাম। যেমনভাবে বিয়ের প্রথম দিকে আমি ওকে জাগাতাম, সুদেব আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথাটা আমি খুব ভালোবেসে বললাম। আমার বর বললেও তো আমি কি করব? মাঝরাতে কি তুমি পাগল হয়ে গেছো? ঘুমিয়ে পড়ো। আমি আবার ওকে সুযোগ দিলাম আর বললাম যে আমার ঘুম আসছে না, কিছুক্ষণ আমার সাথে কথা বলো। ও বলতে লাগলো, কি কথা বলবো তোমার সাথে? তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। তোমার সাথে কথা বলতে শুরু করলে আমার মাথা ব্যথা করতে শুরু করে দেয়। চুপ করে শুয়ে পড়ো, মাঝরাতে এরকম ঢং করো না। আমার স্বামী ঘৃণা ভরে কথাটা বলল আর ব্যাস উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। ও আমাকে ঘুমানোর কথা বলছিল আর আমি মন খারাপ করে সত্যিই ঘুমিয়ে পড়লাম। আমার ভেতরের নারী সত্তা ঘুমিয়ে গিয়েছিল আর আমি এই ঘুম থেকে কখনোই জাগবো না, কেননা আমার আত্মা ঘুমিয়ে পড়েছে কিন্তু আর মন জেগে উঠেছে। আমার সেই ইচ্ছাও জেগে উঠেছে যেটা হয়তো আমাকে শেষ করে দেবে, কিন্তু এখনও তো আমি সুখে নেই। এখন আমার মনে ঘৃণা ছিল। ভালোবাসাকে তবুও তো দামিয়ে রাখা যায় না, কিন্তু ঘৃণা নিজেকে প্রকাশ করেই ছাড়ে। আমি সারা রাত ঘুমাইনি। আগে আমি শিকার ছিলাম, কিন্তু এখন আমি শিকারী হয়ে গেছি। ব্যাস প্রয়োজন ছিল একটা শিকারের। কপাল যদি সাথ দেয় তাহলে নতুন নতুন রাস্তা খুলতেই থাকে। সেরকমই খারাপ কপালও প্রথম প্রথম এরকমই রাস্তা খুলে দেয়। মানুষ ভাবে যে হয়তো তার সাথে সব কিছুই ঠিক হবে, কিন্তু আসলে আমরা ভুলের দিকে যেতে থাকি। আর সেটা এমন ভুল যে তারপরে আর ফিরে আসার কোনো রাস্তাই থাকে না। কিন্তু সেই সময় এই জিনিসটা আমরা বুঝতে পারি না। পরের দিনই যখন আমার স্বামী বাড়িতে ছিল না, তখনই হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি দরজা খুলে অবাক হয়ে গেলাম, কেননা আমার সামনে একজন খুবই সুন্দর আর হ্যান্ডসাম যুবক মুখে হাসি নিয়ে দাঁড়িয়েছিল। সেও আমাকে মাথা থেকে পা অবধি দেখল। আমি ভাবতে লাগলাম আমি সুন্দর লাগছি তো, কেননা কিছু সময় আগেই আমি ভেবেছিলাম যে সব সময় আমি সংসারের কাজ করতে থাকি, নিজের খেয়ালও রাখি না। তাই আজকে আমি ভালো কাপড় পরবো আর নিজেকে সুন্দর করে সাজাবো। সবেমাত্র আমি ভেবেছিলাম যে আমি নিজের খেয়াল বেশি রাখবো আর বাড়ির কাজের দিকে কম খেয়াল রাখবো, যাতে আমার বর বুঝতে পারে যে আমারও নিজের চিন্তা আছে। সেই ছেলেটা বলল, বাহ, আমি জানতাম না যে আমার পড়শি এত সুন্দরী। আমি বললাম, কিন্তু আমি বুঝলাম না আপনি কে? সে বলল, মানে আমি আপনার নতুন পড়শি আর আমার একটা হাতুড়ির দরকার, থাকলে একটু দেবেন প্লিজ। আমি নিজেকে সামলিয়ে বললাম যে আমি এক্ষুনি এনে দিচ্ছি। এরপরে তাকে হাতুড়ি দিয়ে দিলাম। সে ধন্যবাদ বলে হেসে চলে গেল। আমি দরজা বন্ধ করে নিজেকে সাজাতে লাগলাম। না জানি কেন আমার শ্বাস কন্ট্রোল হচ্ছিল না। হঠাৎ করে দরজা খুলেই আমার মন খুশিতে ভরে গেল, কেননা সেই লোকটা বাইরে দাঁড়িয়েছিল। আমি ঘাবড়ে গিয়ে এক ধাক্কায় দরজা বন্ধ করে দিলাম। সেও হেসে সেখান থেকে চলে গেল আর আমি নিজের উপরে হাসতে লাগলাম। মনে করতে পারছি না যে না জানি কতদিন পরে আজকে মন থেকে এসেছিলাম। নিজেকে আবার 16 বছরের অনুভব হচ্ছিল। পরের দিন সেই লোকটা আবার হাতুড়ি ফেরত দিতে এলো। তখন আমাদের একে অপরের সাথে কিছুটা কথাবার্তা হলো। ওর নাম পিন্টু। যখন আমি নিজের নাম বললাম তখন ও বলতে লাগলো যে আপনার নাম রেখেছে সে সত্যিই ভেবেচিন্তে রেখেছে, আপনি সত্যিই নিজের নামের মতোই পড়ি। ও আমার প্রশংসা করছিল, যদিও আমার নিজের বরের ভাষা মনে পড়ল। ও বলতো যে তোমার নামটাই শুধু সুন্দর, এছাড়া তোমার মধ্যে কিছুই নেই। আমার পিন্টুর আওয়াজে হুঁশ ফিরল। এরপরে ও ধন্যবাদ বলে যেখান থেকে চলে গেল। জানি না এই চেষ্টা পিন্টুর নর্মাল ছিল নাকি আমি সংসারের থেকে এত দুর্বল হয়ে গেছিলাম যে হালকা আলোর দেখা পেয়ে সেদিকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম।
আমি সারাদিন ওর ব্যাপারেই ভাবতে লাগলাম। ওর গলার স্বর, ওর চেহারা, ওর কথা। যখন ও হাসতো তখন ওর গালে টোল পড়তো, যেটা আমার খুব ভালো লাগতো। আমি ওর ব্যাপারে চিন্তা করছিলাম আর সাথেই সবজি কাটছিলাম। তখনই আমার হাত ছুরি লেগে কেটে গেল। আমার বর পাশে বসেই পেপার পড়ছিল। ও আমার দিকে একবার দেখলো আর বলল, কোথায় ধ্যান থাকে তোমার? একটা কাজও তোমার দ্বারা ঠিকভাবে হয় না। এই জিনিসটা নিয়ে ও আমাকে কথা শোনাতে শুরু করলো। আমি কাটা জায়গাটা জল দিয়ে ধুয়ে আবার কাজে লেগে গেলাম। আমার স্বামী এক রাতের জন্য অফিসের কোনো কাজে শহরের বাইরে গেল। ও প্রায়ই আমাকে এরকম একলা রেখে চলে যেত, কোথাও নিয়ে যেত না। কিন্তু বিয়ের আগে ও বলতো যে তোমার সব কথা মানব, তোমাকে রানী বানিয়ে রাখবো। আমি ওকে একবার বলেছিলাম যে আমি সারাদিন কাজ করতে থাকি, কিন্তু আমার মন চায় কোথাও বাইরে যায়। কিন্তু ও আমার কোনো কথাই শুনতো না আর আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেত না। এখন তো ও আমার খেয়াল রাখাও ছেড়ে দিয়েছে। বাড়ির জিনিস আমি নিজেই নিয়ে আসতাম আর ডাক্তারের কাছেও নিজেই চলে যেতাম। আমি রান্নাঘরে দাঁড়িয়ে ক্ষীর বানাচ্ছিলাম, কিন্তু এটা জানতাম যে আমার স্বামী এটা ছুঁয়েও দেখবে না। আমাকেই নিজের গলা দিয়ে পার করতে হবে। আমি ক্ষীর বানিয়ে পড়শিকে দেওয়ার জন্য গেলাম। আমি কিছুটা সেজেও ছিলাম। আমি দরজায় ধাক্কা দিয়ে আবার ভাবতে লাগলাম আমি হয়তো ভুল করছি, তাই পিছন ফিরে চলে আসতে লাগলাম। তখনই দরজা খুলে গেল আর পিন্টু বলল, আপনি বেল বাজিয়ে পালিয়ে যাচ্ছেন নাকি? এই কথার উপরে আমি খিলখিল করে হেসে দিলাম। ও বলল, আজকে তো আপনি আরও বেশি সুন্দরী লাগছেন। ও খেয়াল করেছে যে আমি আজকে সেজেছি। যদি আমি নিজের বরের সামনে নববধূ সেজেও দাঁড়িয়ে থাকতাম তাহলেও ও আমার দিকে দেখতো না। আর যদিও বা দেখতো তাহলেও এটাই বলতো যে তুমি এত সেজেছো কেন, যাও এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। এরকম অনেকবার হয়েছিল। আমি যদি অসুস্থও থাকতাম তাহলেও ও আমাকে জিজ্ঞেস করতো না। ব্যথার চোটে ছটফট করতে থাকতাম, তবু ও একবার বলতো না যে তোমার কি হয়েছে, তোমার কি খুব ব্যথা করছে? আমি পিন্টুকে বললাম যে আপনি একা থাকেন, তাই আমি ভাবলাম এই ক্ষীর একা খাওয়া উচিত নয়, তাই আপনাকে দেওয়ার জন্য নিজেই চলে এসেছি। ও বলতে লাগলো, ক্ষীর তো আমার খুব প্রিয়, আর আপনি জানেন সকাল থেকে আমি কিছু খাইও নি। নিজে নিজে রান্না করে খেতে খুব বিরক্ত লাগে। আমি বললাম যে দিনের খাবার আপনি আমার বাড়ি থেকে পেয়ে যাবেন, সারাদিন আমি একাই থাকি, আপনাকে খাবার দিয়ে যাব। পিন্টু বলল, আমার সাথে খাবার খাবেন না? কেননা আমার একলা খেতেও খুব অসুবিধে হয়। তখন আমি হেসে বললাম, আর কি খারাপ লাগে আপনার? তখনও বলতে লাগলো, যখন আমার বাড়িতে কেউ আসে আর দরজা থেকেই ফিরে যায়, এটা আমার খুব খারাপ লাগে। ওর কথা শুনে আমি হেসে ভেতরে ঢুকলাম আর আমরা দুজনে মিলে সেই ক্ষীর খেলাম আর অনেকক্ষণ বসে কথা বললাম। ও আমাকে আমার কলেজ লাইফের কথা জিজ্ঞেস করতে লাগলো, কেননা ও জানতো কলেজ লাইফ সমস্ত মানুষের জীবনেই খুব সুন্দর স্মৃতি থাকে। যদি আপনার কাছে এমন কেউ বসে থাকে যাকে আপনি ঠিকভাবে জানেনও না, কিন্তু তার সাথে কথা বলতে চান, তাহলে এটা আপনি বলতেই পারেন যে আপনি আপনার কলেজের দিনের কথা বলুন। এই টপিকের উপরে যে কেউ আপনার সাথে কথা বলতে শুরু করে দেবে, আর সেটাও খুব খুশি মনে। এটা খুব ভালো একটা টেকনিক। এরপর আমি প্রতিদিনই ওর বাড়িতে যেতাম বা কখনো ও আমার বাড়িতে আসতো। আমরা দুজনে দুপুরবেলার খাবারও একসাথেই খেতাম আর একে অপরের সাথে এমনভাবে কথা বলতাম যেন আমাদের হৃদয়ের সমস্ত কথা আজকেই বলে নেব। কিন্তু আমার মন বারবার এই কথাটা বলতে থাকতো যে তুমি খারাপ কাজ করছো। আমারও নিজের উপরে লজ্জা হতো যে এসব আমি কি ঠিক করছি। নিজের থেকে 5 বছরের ছোট ছেলের সাথে চক্কর চালাচ্ছি, যদিও আমার নিজের স্বামী আছে, সংসার আছে, কিন্তু তারপরে একদিন এমন কিছু হলো যাতে আমি আমার নিজের ওপরে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেললাম আর আমি সেই রাস্তাতেই চলতে শুরু করে দিলাম যেখানে আমার যাওয়া একদমই উচিত ছিল না। আমি মার্কেটে গিয়ে বাড়ির জন্য বাজার করছিলাম। আমার হাতে এত জিনিস ছিল যে আমার নিয়ে আসতে খুব কষ্ট হচ্ছিল। আমি ভাবছিলাম যে আমার বরের তো গাড়ি আছে, কিন্তু ও আমাকে নিজের গাড়িতে কখনো কোথাও নিয়ে যায় না। যদিও সংসারের জিনিসপত্র নিয়ে আসা তো স্বামীরই কাজ হয়, কিন্তু আমি এখানে একলাই কষ্ট করছিলাম। সবেমাত্র আমি যেতে শুরু করেছিলাম তখনই একটা মেয়ে আমার পাশ দিয়ে যাওয়ার সময় ওর কাঁধের সাথে আমার কাঁধ লেগে গেল আর আমার কিছু জিনিস নিচে পড়ে গেল। সে তো এত ব্যস্ত ছিল যে সরি বলেই চলে গেল।
আর আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। জানি না মানুষের এত ব্যস্ততা কেন থাকে, কিন্তু যখন আমি তার দিকে তাকিয়ে রইলাম তখন আমি সামনের যে দৃশ্য দেখলাম তাতে আমার হাতের বাকি জিনিসও নিচে পড়ে গেল। কিছুটা দূরেই আমার বর দাঁড়িয়েছিল, যার কাছে মহিলাটি দৌড়ে গেল। আর দেখেই বোঝা যাচ্ছিল যে আমার বর তার অপেক্ষা করছিল। সে আমার বরের সাথে গাড়িতে বসে দুজনে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আমার বরের কাছে এতটুকুও সময় ছিল না যে ও আমার সাথে সংসারের কোনো জিনিস নিতে আসে, কিন্তু এখানে ও অন্য কোনো মেয়েকে নিয়ে শপিং মলে ঘোরাচ্ছে। এর মানে হলো আমার বরের ওই মহিলার সাথে চক্কর ছিল, আর তাও না জানি কবে থেকে। তাই তো ও আমাকে গুরুত্ব দেয় না, আমার দিকে তাকিয়েও দেখে না। ও আমার সমস্ত কাজে সব সময় ভুল দেখতে পায়। হঠাৎ করে কেউ কিভাবে এতটা বদলাতে পারে সেটা আমি জেনে গেছি। আমি সেই সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেছি যে আমার বর কেন আমার দিকে দেখে না, কেন আমাকে অস্পৃশ্য বানিয়ে রেখেছে। আজকে উত্তর আমার সামনে। সেই সময় তো আমার চোখে জল চলে এসেছিল। আমি কান্না করতে করতেই বাড়িতে এসে জিনিসপত্র একদিকে ছুঁড়ে ফেললাম আর নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নিলাম। কিছুক্ষণ পরে দরজায় আওয়াজ হলো, কিন্তু আমি গিয়ে দেখতে চাইতাম না যে কে এসেছে। আমি সেই সময় কারো সাথে কথাও বলতে চাইতাম না, কিন্তু বারবার দরজায় টোকা পড়তে থাকায় উঠে গিয়ে দরজা খুলে দেখলাম পিন্টু দাঁড়িয়ে আছে। ও আমাকে দেখে নিল যে আমি খুব বাজেভাবে কান্না করছি। ও আমাকে কান্না করতে দেখে খুব টেনশনে পড়ে গেল আর বলল যে কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? আমাকে বলো, আমি তার খবর নিচ্ছি। আমার ওর থেকে নিজস্বতা অনুভব হচ্ছিল। ও আরও বলল যে তোমার চোখে যে জল এনেছে আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে জীবিত ছাড়ব না। কে সেই মানুষ যে এত সুন্দর চোখে জল এনেছে? বলা হয় যে মানুষ কখনো কখনো ভালোবাসার মানুষকেও সেটা বলে না যেটা অপরিচিত কাউকে বলে দেয়। আমিও কান্না করতে লাগলাম আর ওকে বলতে লাগলাম যে আমার স্বামী আমাকে ধোঁকা দিচ্ছে, ওর কারোর সাথে চক্কর চলছে। ও আমাকে একদমই ভালোবাসে না, আমার খেয়াল রাখে না, আমাকে দেখতেও পারে না। ওর সাথে আমার সেই সম্পর্ক নেই যেটা স্বামীর একজন নিজের স্ত্রীর সাথে থাকে। বউ যেমনই হোক, কুৎসিত হোক, ওর পছন্দ না হোক, কিন্তু তার সাথেও একটা সম্পর্ক অবশ্যই থাকে। কিন্তু আমার স্বামীর তো আমার সাথে সেই সম্পর্ক নেই। আমার জীবন শেষ হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? আমি খুব বাজেভাবে কান্না করছিলাম। পিন্টু নিজের হাতে আমার চোখের জল মুছিয়ে দিচ্ছিল, কখনো আমার হাত ধরে সান্ত্বনা দিচ্ছিল, তো কখনো আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল, মন খারাপ করো না তুমি, আমি আছি না তোমার জন্য। বলা হয় যে কিছু কথা মৃত্যুর থেকেও বেশি ভয়ানক হয়, কেননা মানুষ বুঝতেই পারে না যে আমি এখন শেষ হতে যাচ্ছি। পিন্টুর এই কথা, যে কথা আমি আছি তো তোমার জন্য, আসলে এই কথাটাই মৃত্যুর মতো ছিল, কিন্তু আমি সেই সময় এটা বুঝতে পারিনি আর আমি নিজেকে ওর হাতে সঁপে দিলাম। সেই সময় আমি এটাই ভাবছিলাম যে যদি আমার স্বামী আমাকে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে চক্কর চালাচ্ছে, তাহলে আমি বা এসব করব না কেন? আমি ওর সাথে সতী হয়ে কেন থাকব? কোনো অসতের সাথে সৎ থাকা যায় নাকি? যে সৎ তার সাথেই শুধু সৎ থাকা যায়। আমার মন থেকে দোনমনা ভাবও শেষ হয়ে গেছিল। আমি আর পিন্টু এমন একটি রাস্তায় এসে পড়েছি যেটা সমাজ গ্রহণ করে না, দুনিয়া একে পাপের চোখে দেখে। আমার বর সকালে অফিসে যেত আর রাতে ফিরত। সারাদিন আমি পিন্টুর সাথেই থাকতাম। ও আমার সাথে আমার ঘরে কাজও করে দিত। আমার স্বামী যে শুধু আমাকে সময় দিত না সেটা না, বরং বাড়িতেও সময় দিত না। ওর বাড়ি নিয়ে কোনো চিন্তাই ছিল না। যদি আমি কখনো সংসারের কথা বলতাম তখন বলতো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি সামান্য সংসারটাও সামলাতে পারো না। একদিন আমার বর আমাকে বলল যে লাইট কে লাগিয়েছে। আমাদের বাথরুমের লাইট ছাদে লাগানো ছিল, যেখানে আমার হাত পৌঁছতো না। আমি আমার বরকে 3-4 দিন থেকে বলছিলাম যে এই লাইটটা লাগিয়ে দাও, কিন্তু ও লাগায়নি। আমি কিছুটা ঘাবড়ে গেছিলাম, তাই আমি তাড়াতাড়ি করে বললাম আমি নিজেই লাগিয়েছি। ও বলল, তোমার হাত তো ওই অবধি পৌঁছায় না। তখন আমি বললাম, একটা টেবিলের উপরে চেয়ার রেখে তারপরে লাইট লাগিয়েছিলাম। আমার স্বামী বলল, যদি পড়ে যেতে তাহলে তোমার হাড় হাড্ডি গুঁড়ো হয়ে যেত, সোজা উপরে পৌঁছে যেতে। আমি রেগে বলে দিলাম যে আচ্ছা, তাহলে তুমি খুব খুশি হতে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। ও বলল, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। না জানি কেন আজকে হঠাৎ করেই ওর ব্যবহার বদলে গেছিল। ও আমার সাথে মজা করছিল। আমার পিছন পিছন রান্নাঘরে এসে বলল যে আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। আমি বললাম কোনো দরকার নেই, কিন্তু ও বারবার আমার হাত থেকে খুন্তি নিয়ে বলল, আজকে আমি রান্না করব,
নিজে থেকেই ও আমার সাথে হাসি মজা করছিল। তখনই হঠাৎ করে আমার মুখ ফসকে বেরিয়ে গেল যে এসব বন্ধ করো পিন্টু। আমার স্বামীর চোখ কপালে উঠিয়ে বলল, কি বললে তুমি? আমি বললাম, এখন এসব বন্ধ করো। তখন ও বলল, না তুমি আমাকে অন্য কোনো নামে ডাকলে মনে হয়। আমি বললাম, তুমি কিছু ভুল শুনেছ মনে হয়। আমি খুব ঘাবড়ে গেছিলাম, যদিও আমার বর এই কথাটাকে খুব একটা গম্ভীরভাবে নিল না। ও বলল, হতেও পারে ভুল শুনেছি, ঠিক আছে চলো তুমি রান্না করে নাও, আমি অপেক্ষা করছি। তারপরে খেয়ে দিয়ে দুজনে বসে কোনো সিনেমা দেখব। আমি বললাম, না আমি কোনো সিনেমা দেখব না, আমার ঘুম পাচ্ছে। রাতের বেলা আমি আমার স্বামীর দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমি ঘুমাইনি। আমার অদ্ভুত অনুভব হচ্ছিল, কেননা আজ অনেক দিন পরে আমার বর আমার সাথে হেসে হেসে কথা বলছিল, মজা করছিল আর আমার সাথে বসে সিনেমাও দেখতে চাইছিল। আজকে ওর মুড ভালো ছিল। কিন্তু তখনই আমার ওর ধোকার কথা মনে পড়ে গেল। আর তারপরে নিজেকে বোঝাতে লাগলাম যে আমি যা করছি সেটা একদমই ঠিক করছি। 3 বছর ধরে তো এ অন্য কারোর সাথে হাসি মজা করছিল, আজকে মনে হয় ভুল করে ও আমার সাথে করে ফেলেছে। তাহলে কি আমি গিয়ে ওর পায়ে পড়ে যাব? ও একটা ধোঁকা বাঁচল। পরের দিন পিন্টু আমার বাড়িতেই ছিল। আমি ওকে এই সব কিছু বললাম। তখন ও বলল যে সে হয়তো নিজের ভুল বুঝতে পেরে গেছে। আমি বললাম, ও বুঝতে পারুক আর না পারুক, আমি ওর কাছে ফিরে যাব না। সবেমাত্র আমি এই কথাই বলছিলাম, তখনই আমার মাথা ঘুরতে লাগলো। একটু কিছু হলে আমি খুব টেনশনে পড়ে যেতাম, কিন্তু পিন্টু আমাকে সামলানোর সুযোগই দিল না। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমার চেক আপ করলো, আর পিন্টুকেই আমার স্বামী বলে মনে করে তারা ওকে এমন একটা খবর শোনালো যাতে না তো ওর মুখে হাসি আসছিল আর না ওকে উদাস মনে হচ্ছিল। ডাক্তার বলল যে আমি প্রেগন্যান্ট আর মা হতে যাচ্ছি। এ খবর শুনে আমরা দুজনেই চুপ হয়ে গেছিলাম। এমনকি ডাক্তার জিজ্ঞেস করে ফেলল যে আপনারা নিজের বাচ্চাকে নিয়ে খুশি নন? তখন আমি বললাম যে আসলে আমাদের আগে থেকেই 4টা বাচ্চা আছে। তখন ডাক্তার বললেন, এটা কোনো ব্যাপার না, বাচ্চা তো ভগবানের উপহার। আমরা সেখান থেকে ফিরে এলাম, কিন্তু ও তো সারা রাস্তা চুপচাপ থাকলো। এরপরে যখন আমরা ঘরে ঢুকলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল, কেননা আমার বর আমার সামনে দাঁড়িয়ে। হয়তো পিন্টু আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দরজা খুলেই গেছিল, আর আমার বর হয়তো কোনো জিনিস ভুলে গেছিল তাই ফিরে এসেছে। আমার বর আমার দিকে তাকালো, আর আমি সঙ্গে সঙ্গে সেই ডাক্তারের প্রেসক্রিপশন আর ওষুধ প্যাকেটটা চাদরে লুকিয়ে নিলাম। এরপর আমার স্বামী আমার পাশে পিন্টুকে দেখে অবাক হয়ে বলল, এ কে? আমি বললাম যে হঠাৎ করেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম, এ আমাদের পড়শি, হয়তো কোনো জিনিস নিতে এসেছিল। আমাকে অজ্ঞান দেখে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। আমার বর আজ আমার সামনে আমার চিন্তা করার নাটক করলো আর বলল, ঠিক আছো তো তুমি? কি হয়েছিল? এদিকে এসো, বসো। বলেই ও আমাকে সোফায় বসিয়ে দিল। এদিকে পিন্টু আমার স্বামীকে বলল, যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। আমি বুঝতে পারিনি যে আমার কি করা উচিত। ইনি অজ্ঞান হয়ে গেছিলেন, আর আপনার ফোন নাম্বার কত আমি জানতাম না। আমার বর বলল, আপনি আমাদের খুব উপকার করেছেন, একটু বসুন, আমি চা বানিয়ে আনছি। এরপরে চা খেতে খেতে আমার স্বামী আর পিন্টু কথা বলতে লাগলো, আর এদিকে আমি খুব টেনশনে থাকলাম যে এখন আমি কি করব, কিভাবে নিজের স্বামীকে বলবো এইসব, আর এই বাচ্চাটারই বা ভবিষ্যৎ কি হবে। আমার ভেতরে আর একটা জীবন ছিল, এখন আমি নিজের কথা ভেবে স্বার্থপর হতে পারবো না। তাই আমি সকাল সকাল সিদ্ধান্ত করে পিন্টুর কাছে এলাম, আর ওকে বললাম যে এই বাচ্চা আমাদের ভালোবাসার চিহ্ন, তাই আমাদের একে এই দুনিয়াতে নিয়ে আসা উচিত। কিন্তু ও বলছিল যে ও এই সময় একটা বাচ্চা আর আমার খরচ এফোর্ড করার অবস্থায় নেই, ওর কাজও খুব ভালো চলছে না, আমাকে নিজেকেই এই ব্যাপারটা মেটাতে হবে। যদিও আজ অবধি ওর নিজের কোনো অসুবিধার কথা আমার কাছে প্রকাশ করেনি। আমি ওকে বললাম, আমাকে যখন ভালোবেসেছিলে তখন এই সব কথা আমাকে কেন বলনি, আর এখন যখন তোমার বাচ্চা আমার গর্ভে এসেছে তখন তোমার খরচের কথা মনে পড়ছে? পিন্টু বলল যে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি তোমার আর এই বাচ্চার খরচ চালাতে পারবো না। তুমি নিজের স্বামীকে সব কিছু বলে দাও, আর এই বাচ্চার সাথে তোমরা যা করতে চাও করো। আমি এখন আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, আর এই এলাকাতেও থাকতে পারবো না। আমি এখান থেকে কালকেই চলে যাচ্ছি, কেননা আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমি কান্না করতে লাগলাম, বুঝতে পারছি না যে এই সব কিছু কী হচ্ছে আমার সাথে।
পিন্টু আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। ব্যাস, ও এটুকু দয়া করেছিল যে ও আমাকে এমন কোনো কথা বলেনি যাতে আমার হৃদয় ভেঙে যায়। যদিও ও আমাকে এটা বলতে পারতো যে তুমি তো নিজের স্বামী থাকতেও আমার কাছে এসেছিলে। আমি সেখানে ফিরে নিজের স্বামীর কাছে এলাম আর এমনভাবে বসে রইলাম যেন আমি কোনো রোবট। এরপরে আমি আমার স্বামীকে বললাম, আজকে আমি তোমাকে একটা কথা বলতে চাই, যেটা শুনে হয়তো আমার উপর থেকে তোমার বিশ্বাস চিরজীবনের মতো উঠে যাবে আর আমাদের দুজনের মধ্যে সব কিছু বদলে যাবে। আমি এক নিঃশ্বাসে এই সব কিছু বলে দিলাম আর বললাম যে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমার যোগ্য না। তুমিও অন্য কারোর সাথে সম্পর্ক বানিয়েছিলে, তাই দেখে আমি রেগে গিয়ে কারোর সাথে সম্পর্ক বানিয়ে নিয়েছিলাম। আর তার চিহ্ন আমার পেটে। তুমি পুরুষ, তাই সমাজ তোমার সাথ দেবে, আমার সাথে কেউ দাঁড়াবে না। কিন্তু তুমি যাই সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। যা শাস্তি দিতে চাও আমি রেডি আছি। আমার স্বামী আমার এইসব কথা শুনছিল আর আমি অন্যদিকে তাকিয়ে এইসব কথা বলে যাচ্ছিলাম। হঠাৎ করে সেখানে এমন কিছু হলো যেটা আমি কখনো ভাবতেও পারতাম না। আমার স্বামী আমার কাছে এলো আর আমার হাত ধরে বলল, আমাকেও ক্ষমা করে দাও, আমি তোমাকে এইসব করতে বাধ্য করেছি। ভালো মানুষ তো অনেক আছে এই সমাজে, কিন্তু আমার স্বামী একজন খারাপ মানুষ। সে সবসময় নিজের স্ত্রীকে কটু কথা বলতে থাকতো, সবসময় আমার দুর্নাম করতে থাকতো। কিন্তু আজকে ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। ওই যে কথায় বলে না যে যা হয় ভালোর জন্যই হয়। আমি হতবাক চোখে ওর দিকে তাকিয়েছিলাম। ও বলল, আমার কারোর সাথে চক্কর ছিল না। যে মহিলার সাথে তুমি আমাকে দেখেছিলে সে আমার বসের বউ, আর আমি শুধু নিজের বসকে খুশি করার জন্য তার স্ত্রীকে কোনো কাজে নিয়ে এসেছিলাম। সত্যি তো এটাই যে আমি কখনোই বাবা হতে পারবো না, আর এই কথাটা আমাকে 2 বছর আগেই ডাক্তার বলে দিয়েছিল। কিন্তু আমি নিজের ভুল রিপোর্ট বানিয়েছিলাম যাতে তুমি এই কথাটা জানতে না পারো। আমি তোমার সামনে লজ্জিত হতে চাইতাম না। নিজেই নিজের দুঃখের আগুনেই জ্বলছিলাম, আর এই আগুনের আজ তুমিও অনুভব করতে পারতে। কারণ এই 2 বছর ধরে সব সময় আমার মুড খারাপ থাকতো। সব সময় ভাবতে থাকতাম কি হবে আমার যেদিন তুমি জানতে পারবে যে আমি কখনোই তোমাকে সন্তানের খুশি দিতে পারবো না। সেদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমাকে হারাতে চাইতাম না। সেটাই আমার রাগ হয়ে আমার মুখে ফুটতো। যে বাচ্চা তোমার গর্ভে আছে এই বাচ্চাটা তোমার, আর এরপর থেকে এই বাচ্চাটাকে আমাদের বলা হবে। আমি একে নিজের করে নেব। আমরা দুজন মিলে এর লালন পালন করব। সারা দুনিয়ার মুখ বন্ধ হয়ে যাবে। কেউ তোমাকে বাজ বলবে না, আর আমাকেও কেউ নপুংসক বলবে না। এই বাচ্চাটাই আমাদের সাহারা হবে। আমি আমার স্বামীর পায়ের কাছে বসে পড়লাম আর হাউমাউ করে কাঁদতে লাগলাম। ও বলল যে এটা শুধু তোমার ভুল নয়, এটা আমারও ভুল। আমিও তোমার মতন সমান পাপে পাপী। এরপরে আমার স্বামী আমাকে ক্ষমা করে দিল। আমরা সে এলাকায় ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে এলাম। ভগবান আমাকে যমজ ছেলে মেয়ে দিয়েছেন। এখন আমরা 2 জন বাচ্চার বাবা মা হয়েছি। আমি এরপর আর কখনো পিন্টুর নাম অবধি মুখে নেইনি। ওর খেয়ালও আমার হৃদয়ে কখনো আসেনি। এখন আমরা হাসি খুশি একসাথে থাকছি। আমি খুব ভাগ্যবতী যে ও আমাকে ক্ষমা করে দিয়েছে। যদিও ওর মধ্যে অভাব ছিল, তারপরেও পুরুষরা এরকম ব্যাপারে ক্ষমা করে না। কিন্তু আমার স্বামী সত্যিই একজন ভালো মানুষ, আরও খুব ভালো বাবা ছিল, আর আমার বাচ্চার খুব খেয়াল রাখতো। বলা হয় যে পরকীয়া সংসার নষ্ট করে দেয়, সব কিছু শেষ করে দেয়। যখন 2 জনের মধ্যে তৃতীয় কেউ এসে পড়ে তখন সম্পর্ক শেষ হয়ে যায়। সমস্ত গল্পে সবার সাথে এরকমই হয়, কিন্তু আমার ব্যাপারে পরকীয়া আমার সংসার বাঁচিয়ে দিয়েছিল। আমার স্বামী এখন আবার আমার প্রতি পাগল হয়েছিল। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যারও সমাধান হয়ে গেছে। আমরা দুজনেই এই অবস্থাটাকে গ্রহণ করে নিয়েছি। হয়তো আপনাদের আমাদের গল্পটা অদ্ভুত লাগবে, কিন্তু যেটা সত্যি ছিল সেটাই আমি বলেছি। এটা কোনো ফিল্ম বা ড্রামা নয় যেখানে একটা ছোট্ট ব্যাপারের জন্য আপনি আমার জীবনসাথীকে ছেড়ে দেবেন, জোর গলায় ডায়লগ বলে কথা শেষ করে দেবেন। এখানে বেঁচে থাকতে হলে জীবনে কখনো কখনো এরকম সিদ্ধান্তও নিতে হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।